প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিগত সরকারের আমলে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছিল, যা ফিরিয়ে আনতে 10টি দেশের সঙ্গে আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন, জানান জনগণের কল্যাণে পাচারকৃত অর্থ ব্যয় করা হবে। জনগণের উন্নয়ন নিশ্চিত করতে সরকার 5 বছরের কর্মসূচি হাতে নিয়ে উল্লেখ করে তিনি বলেন, আগামী 4 বছরে 4 কোটি ফ্যামিলি কার্ড পাবে জনগণ। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্নোত্তর পর্ব। রাজনৈতিক ও অর্থনৈতিক সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং অর্থ পাচার রোধের প্রতিশ্রুতি। জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। যেহেতু আমরা বিশ্বাস করি জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি সেটি পূরণে আমরা বদ্ধপরিকর। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পরিবেশ ও কৃষি ব্যবস্থাকে টেকসই করতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। সামগ্রিক বিশ্বে পরিবেশ একটি সিরিয়াস কনসার্ন হয়ে দেখা দিয়েছে। আমরা ইনশাল্লাহ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। এই উৎপাদিত চারাসমূহ চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে ইনশাল্লাহ রোপণ করা হবে। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এসব কর্মসূচির ফলে শক্তিশালী হবে দেশের অর্থনীতি। ফ্যামিলি কার্ড কার্যক্রম এই সাংবিধানিক দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রধান হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। 2009 থেকে 2023 সাল পর্যন্ত 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে জানিয়ে সেই অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা চুক্তির কথাও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়ে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। থেকে জানতে চাই যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিকেলে সংসদ অধিবেশনে এই ঘটনা ঘটে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদের দীর্ঘক্ষণ আলোচনা চললেও বিষয়টি নিষ্পত্তি হয়নি। এর প্রতিবাদে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এদিন সংসদ অধিবেশন চলাকালে স্পিকারের অনুমতি সাপেক্ষে জুলাই সনদ ও গণভোট ইস্যুর কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এ বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত নয়। যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়েছে, তবে প্রতিকার না যাওয়ায় দেশবাসীর রায়ের প্রতিফলন হয়নি। বিরোধী দলে বসে এ অবমূল্যায়ন মেনে নিতে না পারার প্রতিবাদে ওয়াকআউট করেন তিনি। এর আগে গত 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ ইস্যুতে ওয়াকআউট করেছিল বিরোধী দল। এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ মাননীয়, নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? খুব শীঘ্রই আনুপাতিক হারে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত হবে সংবিধান সংশোধন কমিটি। এটি 15 থেকে 20 সদস্যের হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে জাতীয় সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে এসব কথা জানান তিনি। তবে এই কমিটিতে থাকতে রাজি নন বিরোধী দলের সংসদ সদস্যরা। এস এম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ শুরু হওয়ার পর থেকেই সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কার এ দুটি বিষয় নিয়ে সংসদে বাকযুদ্ধ চলে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। জানিয়ে মঙ্গলবার অধিবেশনে 2 ঘন্টার আলোচনাও নির্ধারিত ছিল। আমাদের এই ট্রেজারি বেঞ্চ থেকে আমাদেরকে বলা হয় এটাই নাকি অবৈধ হয়েছে। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয়
যেটা ৭১-এর পরাজয়ের দলিল। অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। আলোচনা শেষে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেয়া হলে তাৎক্ষণিকভাবে শর্ত সাপেক্ষে সম্মতি জানান বিরোধী দলীয় নেতা। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয় তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে তখনও সেখানে ডিবেট হবে। বুধবার জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের সদস্যরা জানান সরকার দলীয় প্রস্তাবিত সংবিধান সংশোধনী কমিটিতে তারা থাকবেন না। তারা চান সংবিধান সংস্কার। যেহেতু এখানে ৭০% গণভোটের বিষয়টা জনরায় বাস্তবায়নের বিষয়, সেজন্য আমাদের বিরোধী দলীয় নেতা কাউন্টার প্রস্তাব দিয়েছেন এটাকে নিয়ে সংস্কার কমিটি হতে হবে এবং সেখানে সমান সংখ্যক অংশগ্রহণ থাকতে হবে। যারা যখন ক্ষমতায় থাকেন, বিশেষত 2/3 মেজরিটির ক্ষমতাটা তখন তারা নিজেদেরকে সংবিধানের মালিক বলে মনে করেন আর কি। যেহেতু নিজেদের মতো করে সব কিছু করা যায়, এই কারণে এখন তারা সংবিধানের পক্ষে এমন করে কথা বলছেন। সংশোধন পরিষদে আমরা রাজি হয়েছি, এই কথা আমরা রাজি হইনি। আমরা বলি সংবিধান সংস্কার পরিষদ, যেটা আমাদের সমস্ত দলগুলো একমত হয়ে সিগনেচার করেছি, যেটাকে জুলাই সনদ বলা হয়, তার আলোকেই করতে বলেছি। সংসদ কমিটির বৈঠক শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান খুব শীঘ্রই সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হবে। কমিটিতে দেশের কল্যাণে বিরোধী দল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই, তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্র মধ্য থেকেও আমরা ১ জনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। থাকবেন না এটা তো আবদার করাটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও আমি আশা করি তাই। কারণ সংবিধান সংশোধন তো আমাদের কোনো রাস্তা নেই। এটা জনগণের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে, এবং দেশের প্রশ্নে যে কাজটা হবে সেখানে তো দ্বিমত করার কিছু আছে বলে আমি মনে করি না। সংসদের সাউন্ড সিস্টেমের কোনো উন্নতি হয়নি উল্লেখ করে নুরুল ইসলাম মনি জানান এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি ৫ এপ্রিল পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে এবং এটা ৫ তারিখে রিপোর্ট দেবে। উনি যাদের ডাকছেন তাদের রিপোর্ট সব তৈরি করতে পারেন নাই, উনি ৫ তারিখের সময় চেয়েছেন আজকে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে জ্বালানি তেলের সংকট কাটছে না। বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ পড়ছে কার্যক্রম চালু রাখা পাম্পগুলোতে। জ্বালানি তেল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষায় বিরক্ত চালকরা। ব্যাহত হচ্ছে কর্মঘণ্টা। অর্থমন্ত্রী জানান মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বড় সমস্যা তৈরি করছে। অতিরিক্ত দামে কিনতে হচ্ছে জ্বালানি তেল। SM আরিফের আরেকটি রিপোর্টে দেখুন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে দীর্ঘায়িত প্রভাবের কারণে দেশে জ্বালানি তেলের সংকট ক্রমেই বাড়ছে। বন্ধ অনেক ফিলিং স্টেশন, ফলে চাপ পড়েছে কার্যক্রম চালু রাখা ফিলিং স্টেশনগুলোয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, ভোগান্তি ও তেলের জন্য অস্থিরতায় বিরক্ত চালকরা। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। আগে তো একটু সময় কম লাগছে, এখন 3 দিন আরো সময় বেশি লাগতেছে। রাত 11টায় আপনার ওই যে রেল কোচিং ওখানতে সিরিয়াল দিছি, এই পর্যন্ত আইছি। কালকে পুরো সারা রাত্র ঘুরছি, আমি গাজীপুর পর্যন্ত গেছিলাম, তেল পাইনি। তেল নিতে যে তেল পুড়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বেড়েছে তেলের দাম, তবে বাংলাদেশ সরকার এখনও মূল্য সমন্বয় করেনি। এ বিষয়ে স্বস্তি বিরাজ করলেও ভোগান্তির অবসান চান চালকরা। অসংখ্য ধন্যবাদ সরকারকে যে তেলের দাম বাড়ায় নাই, আমাদের কষ্ট করলেও মানে আমরা মাইনে নিতে পারি যে বাড়ায় নাই। দেশে যে ক্রাইসিস মুহূর্তে এই সময় বাংলাদেশ সরকার এখন পর্যন্ত তেলের দাম স্থিতি রাখছে, যে যা ছিল তাই রাখছে, এজন্য আমাদের জন্য ভালো। অর্থমন্ত্রী জানান মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে আর একটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা 3-way চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। এদিকে কাজাখস্তান থেকে কম দামে ডিজেল কেনার প্রস্তাব পাওয়ার তথ্য জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। প্রক্রিয়া সম্পন্ন হলে সেখান থেকে আসতে পারে 1 লাখ মেট্রিক টন। SM আরিফ, মাই টিভি, ঢাকা। হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহনাবাদী। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আটকে পড়া 6টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। 6টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ।
রোববার থেকে সারা দেশে একযোগে হামের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত হামের সংক্রমণ নিয়ন্ত্রণ না করা হবে ততদিন পর্যন্ত 6 মাস থেকে 10 বছর পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে। টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। আশঙ্কাজনক হারে হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় অসংখ্য শিশু মারা যাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে দেশের মানুষ। এমতাবস্থায় হামের সংক্রমণ প্রতিরোধ করতে সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, আক্রান্তের হার কমাতে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইমার্জেন্সি ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। তিনি বলেন, 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা। উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায় এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বর্তমান সরকারের। আমরা ভেন্টিলেটর সাপ্লাই দিয়েছি, রুগীদের আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছি। আপনারা জানেন আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল। সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস এবং অ্যাটাচমেন্ট আমরা সব জায়গায় দিয়েছি। হাম নিয়ে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জ্বর হলেই তার মিজেলস হয়েছে তার জন্য প্যানিক করা, এইটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সারা দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শয্যা, আইসিইউ এবং জনবল সংকটে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালগুলো। বুধবার হাম পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান সংক্রমণ ব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসার অন্যতম কেন্দ্র রাজধানীর মহাখালীস্থ সংক্রামক ব্যাধি এই হাসপাতাল। সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত শিশুদের এই হাসপাতালে নেওয়া হচ্ছে ভর্তি। আর 100 শয্যার এই হাসপাতালে হামের রোগীদের জন্য নির্ধারিত 10টি শয্যা থাকায় এখানে অনেক শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে শুয়ে। কালকে সন্ধ্যাবেলা আসছি, তখন বেড একটাও খালি ছিল না। পরে ফ্লোরে দিছে, কোনো হাসপাতালে বেড নাই। শিশু হাসপাতালেও গেছিলাম, সেখানেও বেড নাই। এখানে এখন বেড নাই, ফ্লোরে থাকতে হইতেছে, কিছুই করার নাই দেশের যা পরিস্থিতি। আমরা মুন্সিগঞ্জ সদর থেকে আইছি, ওই জায়গায় আমাদের ভর্তি রাখতে চাইছে। পরে আমার মায়ের অবস্থা অনেকই খারাপ, তো আমি চাই ওই জায়গায় যদি থাকি তাহলে 2 দিন বাদে বলবো যে আপনারা ঢাকা নিয়ে যান। এই জন্য আমি আইছি দ্রুত আমার মায়ের চিকিৎসা করার জন্য এই জায়গায়। এ নিয়ে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান, চলতি বছরের প্রথম 3 মাসেই এখানে হামের চিকিৎসা নিতে আসে প্রায় 700 রোগী। চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু যেহেতু রোগীর লোড যেখানে আমাদের থাকার কথা, যেখানে বললাম যে 10 জন হামের রোগী থাকার কথা, সেখানে আমাদের ভর্তি আছে এখন 84 জন। ফলে আমাদেরকে, এবং এর মধ্যে তো সবাই ম্যাক্সিমাম রেফার্ড হয়ে আসা রোগী, ম্যাক্সিমাম রোগী নিউমোনিয়া বা মারাত্মক জটিলতা নিয়ে আসছে। ফলে তাদেরকে যে পরিমাণ সার্ভিস দেওয়ার আমাদের তো সমস্যা হচ্ছে, কত তো সত্য, কিন্তু আমরা চেষ্টা করছি। তাই হাসপাতালের ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক শিশুকে করিডোরেও চিকিৎসা নিতে হচ্ছে। সংক্রামক ব্যাধি হাসপাতালের সক্ষমতা বাড়াতে হবে। প্রতিটা জেলা সদর হাসপাতাল, বিভাগীয় পর্যায়ে এই হাসপাতালের একটা ইউনিটের মতো থাকতে হবে। তাহলেই সম্ভব যে হঠাৎ করে কোনো একটা ব্যাধি যদি এরকম চলে আসে তাকে আমরা প্রতিহত করতে পারবো এবং মোকাবেলা করতে পারবো। এমন পরিস্থিতিতে দ্রুত শয্যা ও চিকিৎসা সুবিধা বাড়ানোর দাবিও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে নগরীর সৌন্দর্য আনতে মাঠে নেমেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে সংস্থাটি। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকায় এই অভিযান চলবে আগামী আরও 4 দিন। আরও জানাচ্ছেন রাকিব হাসান।
রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। টানা 5 দিনব্যাপী এই অভিযানের প্রথম দিন বিশেষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে ট্রাফিক কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করে নগরীর অন্তত 50টি স্থানে। এ সময় বহু অস্থায়ী দোকান ও দোকানের বর্ধিত অংশ গুড়িয়ে দেওয়া হয়, জব্দ করা হয় ফুটপাতে রাখা মালামাল। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, জীবিকার তাগিদেই তারা ফুটপাতে দোকান বসান। দ্রুত পুনর্বাসনেরও দাবি তাদের। এখানে আমাদের এটা একটা রুটি রোজগারের ব্যবস্থা। অনেক হকার আছে এই দোকানদারি করে সাপ্তাহিক কিস্তি দেয়, তাদের সন্তানাদের পড়াশোনার খরচ চালায়। এখন যদি আমাদের ভালো একটা ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন পড়ে না, আর আমরা এখানে আসবো না। মগবাজার থেকে বাংলা মোটর পর্যন্ত অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন জানান, ফুটপাত দখল মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। আজকের অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মূল দোকান যাদের আছে, অর্থাৎ দোকান যারা ভাড়াটিয়া থাকে, ওই দোকানের বাইরে যে এক্সটেনশনগুলো করেছে, অর্থাৎ দোকানের বাইরে এনে ফুটপাত দখল করে ফেলেছে। একজন হোটেল ভিতরে চলছে কিন্তু চুলাটা বসিয়েছে ফুটপাতের উপর। এইগুলো উচ্ছেদ করার জন্য আমরা মূলত আসছি। এছাড়া ফার্মগেট ও ইন্দিরা রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ফয়সাল। তিনি জানান, প্রাথমিকভাবে সবাইকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে, তবে না সরলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন ধরনের অ্যাকশনে যাব, আমি তাদের বুঝাচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান, এবং এই আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্বে থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা। তারপরও যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব, জরিমানা বা তাদের যে মালামাল, জরিমানা যদি কাজ না হয় তখন আমরা তাদের মালামাল জব্দ করে আমরা নিয়ে যাব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। খাল খনন কর্মসূচি সফল করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে চলতি মাসে ঝিনাইদহ, ফেনীতে আরও 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান পানি সম্পদ মন্ত্রী। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠকে বসেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, 180 দিনের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান করতে চায় সরকার। 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এপ্রিল মাসে কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে। তিনি বলেন, কৃষিকাজ যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যখন আমরা সমাপ্ত করতে যাব, বুঝতেই হবে যে এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। অনেক জায়গায় বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু খাল খনন সম্পন্ন নয়, তা যাতে যথাযথভাবে দেশের মানুষের কাজে লাগানো যায় সে উদ্যোগও নেওয়া হবে। বিগত দিনের মতো যেন আর খাল নদী জলাশয় কেউ যেন দখল করে আবার যেন ভরাট করতে না পারে, এটার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিলেন। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে ঈদুল আজহায় সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে ঢাকার পূর্বাঞ্চলে 300 ফিট এক্সপ্রেসওয়ে থেকে বাদানী অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে। উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাপনা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সরকার তা নিয়ে ভাবছে বলেও জানান সেতুমন্ত্রী। একটা প্রস্তাবনা আছে যে এইগুলিকে ব্যবহার উপযুক্ত করা যাওয়ার সমূহ সুযোগ আছে, সেটাকে আমরা বিবেচনায় নিয়ে একটি ট্রেনকে, একটি লোকোমোটিভকে আমরা টেস্ট পর্যায়ে দেখতে চেয়েছি যে কোন প্রক্রিয়ায় তারা এটাকে ব্যবহার উপযুক্ত করতে পারে।
কারণ আমাদের বুয়েটের আপনি জানেন আমাদের দেশীয় এক্সপার্ট, তারা যখন বলে যে এতগুলি পড়ে আছে কিভাবে আছে, তো তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি লোকোমোটিভ তারা ট্রাই করে দেখতে পারে যে কিভাবে ব্যবহার করা যায় কিনা, অনলি জাস্ট টেস্ট। মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে দেশের মোট সয়াবিনের ৮০% উৎপন্ন হয়। সহজ চাষ পদ্ধতি, কম রোগ পোকা আক্রমণ এবং উচ্চ চাহিদার কারণে সয়াবিন এখানকার কৃষকদের অন্যতম লাভজনক ফসল। চলতি বছরের অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে মাঠগুলো সবুজে ভরে উঠেছে, যা নতুন আশা জাগাচ্ছে। প্রতিনিধি শফিউল আলম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তামান্না সাদিকা। লক্ষ্মীপুর জেলার ব্র্যান্ডিং নাম সয়াল্যান্ড। সয়াবিন চাষে সমৃদ্ধ, উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফসল, সহজে চাষযোগ্য, পশুখাদ্য ও তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশে মোট উৎপাদিত সয়াবিনের ৮০% মিলছে লক্ষ্মীপুর থেকে এবং কৃষকদের আয় বাড়াতে এটি সহায়ক ভূমিকা পালন করছে। প্রতি ১ কাপ সয়াবিনে রয়েছে ২৮.৬ গ্রাম প্রোটিন। মাটি দোআঁশ জাতীয় এবং চাষ সহজে হয়, সার ও পরিচর্যা কম লাগে। তবে কৃষকরা ন্যায্য মূল্য ও বাজার ব্যবস্থা না পাওয়ায় চিন্তিত। জেলায় নেই কোনো সয়াবিন সম্পর্কিত ফ্যাক্টরি। তাছাড়া সরকার পক্ষ থেকেও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কোনো পদক্ষেপ নেই। তারা চাচ্ছেন ধানের মতো সোয়াবিনও সরকার ক্রয় করুক। পাশাপাশি জেলার একটি সোয়াবিন ফ্যাক্টরি নির্মাণেরও দাবি করছেন তারা। প্রতি 1 মণ সোয়াবিন আমরা কৃষকের ঘরে উড়াইতে যে 1400 থেকে 1500 টাকা আমার খরচ হয়, যে আমরা যদি সরকারের কাছ থেকে কিংবা আমরা যে কোনো ব্যবসায়ীদের কাছ থেকে 1700 থেকে 1800 টাকা যদি আমরা বিক্রি করতে পারি, যে তাহলে আমরা কিছু লাভবান হব। একটা গাভীর দাম 500 টাকা, সোয়াবিনের মন আমাকে আতি ভরে 1700-1800 টাকা। যে 2500 টাকা আমরা সোয়াবিনের মন না ভাই, তো আমরা মার্ডার। সোয়াবিনের মধ্যে আমরা সারের ওষুধের দাম বেশি, বলদির দাম বেশি, এখন আমাকে পোষায় না। আমাকে যদি এই 1400-1500 টাকা যদি হয় তাহলে আমাকে লস হয়, যদি 2200 টাকা হয় তাহলে আমাকে লাভবান হয়। লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এই বিষয়ে প্রবন্ধনা ও পরামর্শ দেওয়ার কথা জানালেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং আমরা প্রায় 8000 চাষিকে প্রণোদনা, ক্ষুদ্রপ্রান্তিক চাষিকে প্রণোদনা দেওয়ার কারণে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1400 হেক্টর বৃদ্ধি পেয়ে আমাদের এবারে আবাদ হয়েছে প্রায় 45,065 হেক্টর। লক্ষ্মীপুরের আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ ফসল সোয়াবিন চাষ অব্যাহত রাখার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগের প্রয়োজন বলেছেন সংশ্লিষ্টরা। তামান্না সাদিকা, মাই টিভি। শুরু হয়েছে সুন্দরবনে মধু আহরণ কার্যক্রম। দীর্ঘদিন প্রবেশ নিষেধাজ্ঞা শেষে বনে ঢোকার সুযোগ পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে মৌয়ালদের মাঝে, তবে নিরাপত্তা নিয়ে এখনও রয়েছে শঙ্কা। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন জুবাইর রহমান। আজ থেকে খুলে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুয়ার। সাতক্ষীরার মৌয়ালরা আবারও প্রবেশ করছেন বনের গভীরে, জীবিকার খোঁজে, ঝুঁকির মুখে। প্রতি বছরের মতো এবারও বন বিভাগের অনুমতি নিয়ে দলবদ্ধভাবে মধু আহরণে যাচ্ছেন তারা। দীর্ঘদিন নিষেধাজ্ঞায় কর্মহীন থাকা এসব মোয়ালদের মাঝে ফিরেছে স্বস্তি। এপ্রিলের 1 তারিখ আমরা সুন্দরবনে আজ সরকারিভাবে পারমিট নিয়ে যাব। মে মাসের 31 তারিখ পর্যন্ত আমরা এই 2 মাস সুন্দরবনে মধু আহরণ করব। প্রতি বছর নেই, এবারও তার কোনো বিকল্প নেই। তবে অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি মধু সংগ্রহ করতে পারবো বলে আমরা আশাবাদী। তবে স্বস্তির মাঝেও ভয় কাটেনি পুরোপুরি। সম্প্রতি সুন্দরবনে বাড়ছে বাঘের উপস্থিতি ও আক্রমণের আশঙ্কা। জীবনের ঝুঁকি নিয়েই এগোতে হচ্ছে মোয়ালদের মনে একটি আতঙ্ক যে সুন্দরবনের বনদস্যুর জন্য যদি এইভাবে বনদস্যুতা চলতে থাকে, তাহলে সুন্দরবনের উপর নির্ভরশীল সকল বনজীবীর যে জীবিকার ব্যবস্থা সেটি হুমকির মুখে পড়বে। সুন্দরবনের জলদস্যুদের কারণে আমাদের জীবন যায় অবস্থা, এমন অবস্থা সুন্দরবনের জলদস্যুদের কারণে আমরা সুন্দরবনের মধু ঠিক মতন সংগ্রহ করতে পারি না। মোয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের প্লাস কোস্টগার্ড সহ একটা সমন্বিত অভিযানের বিষয়ে আলোচনা চলছে। আশা করছি এটার ফলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্রকৃতির সাথে লড়াই আর জীবিকার টানাপোড়েনে প্রতিটি মোয়ালের গল্প যেন এক একটি ঝুঁকিপূর্ণ অভিযানের নাম। সুন্দরবনের গভীরে তাদের এ যাত্রা এখন শুধু সময়ই বলে দেবে কতটা সফল আর কতটা নিরাপদ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।